আসলে আপনারা সবাই জানেন ক্লাস শেষে আমরা সুযোগ দেই, ঠিক আছে না? আর আজকের ক্লাস রিলেটেড প্রশ্ন করলে আপনাদের ভালো হইতো। যাই হোক, যে প্রশ্ন করছেন, 2005 সালে নিয়ম করছে যে সর্বনিম্ন 25 বছর দিতে হবে। এর আগে কোনো নিয়ম ছিল না, বুঝছেন? এর আগে কোনো মালিকানাও লাগতো না, খতিয়ানও লাগতো না, আপনার দলিল একটা দেখায় আপনি দলিল করতে পারতেন। 2005 সালের জুলাইয়ের আগে কোনো বাধ্যবাধকতা ছিল না যে কত বছরের মালিকানা দেখাইতে হবে। 2005 সালে তখন তারা বলতেছে যে অ্যাটলিস্ট কমপক্ষে 25 বছরের দেখাবেন, নাইলে সাব রেজিস্টার দলিলটা করবে না। জাস্ট এতটুকুই হচ্ছে কথা। আর পিডিএফ বা ক্লাস যা আছে সবগুলো গ্রুপে আমরা আবার 12টা ক্লাসই লিঙ্ক করে দিয়ে দিব। পিডিএফগুলো একটা গুগল ড্রাইভে লিঙ্ক করে আপনাদের দিয়ে দিব। তো এখন আসি আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় অংশে। আর আমরা আবারও বলবো যে আপনি নিজের প্রতি বিনিয়োগ করেন, নিজেকে জিজ্ঞেস করেন, নিজেকে কিছু ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আসার চেষ্টা করেন। তো এখন আসি আমরা বিনিয়োগের আরেকটা জায়গা, আমরা যেটা বলতে পারি নর্মালি আমরা সবাই করি, সেটা হচ্ছে যে আমাদের ব্যাংকে আমরা কি করি, ডিপিএস করি, এফডি করি, এফডিআর করি, বা অন্যান্য যে নামে আমরা রাখি। এখন সেটা ইসলামিক ব্যাংক হোক আর প্রথাগত কনভেনশনাল ব্যাংকগুলা হোক, সেখানে তাদের নামগুলো একটু ভিন্ন। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার এখনো কোনো নিয়ম নাই। তার মানে যে যার মতো করে নিজের ইসলামকে দেখতেছে, এখানে কোনো বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত কোনো ইসলামিক ব্যবস্থাটা নাই। তবে তারা ট্রাই করতেছে, হয়তো তারা নিয়ে আসবে। কারণ আপনি একটা রুলস রেগুলেশন ছাড়া, যেমন আপনি আপনার মতো চলতেছেন, আমি আমার মতো চলতেছি, তো ইসলামিক ব্যাংকগুলো ওইরকম চলতেছে। আর ওইটা চলতে গিয়েই যেমন দেখলেন না যে 5টা ব্যাংক বর্তমানে বন্ধ হয়ে গ্রাহকের কিন্তু হয়রানি শেষ নাই। তো এখন আমরা যে জিনিসটা দেখি, ব্যাংকে নর্মালি যদি আপনি আজকেও টাকা রাখেন, আপনাকে 4 থেকে 8%-এর বেশি টাকা কিন্তু দিবে না। তো আমরা অলরেডি দেখছি 8.5% হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তার মানে ব্যাংকে টাকা জমা রাখে কোনো লাভ নাই। আপনার লেনদেন করতে হয়, আপনি টাকা রাখেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ব্যাংকে টাকা রাখবেন, সেটা বাড়বে, সেখান থেকে কোনো কিছু হবে, এটা চিন্তা করা লস। এখন এইটা একটা শব্দ আমরা অনেক ক্ষেত্রে আপনাদেরকে শুনি যে আরডি মানে ডেকে। আরডি আছে একটা জিনিস হচ্ছে রিকারিং ডিপোজিট, মানে আমরা প্রতি মাসে মাসে যেটা দেই, তো সেটাকে আমরা ডিপিএস হিসাবে জানি। আসলে এটা বলে যে পেনশন ব্যবস্থার জন্য বলে। আপনি যেটা করতে পারেন যে আপনার প্রতি মাসে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলেন, 2 মাস, 3 মাস, 5 বছর, 10 বছর। তো টোটালটা বাৎসরিক করে তারা আপনার জমানো টাকা এবং সেটার সাথে কিছু লাভ দিয়ে আপনাকে দিয়ে দেয়। তো এটাই হচ্ছে আমাদের আরডি বা রিকারিং ডিপোজিট, যার মধ্যে ডিপিএসটা একটা সবচেয়ে জনপ্রিয়। আর এফডি মানে ফিক্সড ডিপোজিট যেটা আছে, এফডি আর এফডিআর একই জিনিস। এফডির যে আপনি করার পরে যে রসিদটা দেয়, তখন আমরা বলি যে আপনি এফডিআর করলেন, ফিক্সড ডিপোজিট আপনার ওই রিসিপ্টটা বলে। তো নর্মালি এখানে 1-2 লাখ টাকা বড় অঙ্কের টাকা থাকলে আপনি যদি একটু 6 মাস, 3 মাস, 10 বছরের জন্য রাখেন, এখানে তারা লাভ্যাংশটা একটু ভালো দেয়। মোটামুটি ধরেন যে 7, 8, 9, 10%ও দিতে পারে ব্যাংকের উপর ভিত্তি করে। আর অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আমরা বলি, অ্যাকাউন্টে নর্মালি যদি আপনার কারেন্ট হিসাব থাকে, সেক্ষেত্রে কোনো আপনার লাভ্যাংশ দেয় না, যেটাকে আমরা চলতি হিসাব বলি, বা ইসলামিক ব্যাংকগুলোতে তারা বলে যে আল ওয়াদিয়া, চলতি হিসাব। তো সেখানে কোনো লাভ বা সুদ দেয় না, প্রয়োজনে আপনাকে সেখানে আরো বছর বছর মেনটেন্যান্স খরচ, নানা প্রকার খরচ দিতে হয়। আর সঞ্চয় হিসাবগুলোতে আমরা তো বললাম যে লাভটা দেয়, এটা হচ্ছে নগণ্য। আপনার সঞ্চয় করার জন্য ব্যাংকে টাকা রাখা যাবে না, ব্যাংকে আপনার কি করতে হয়, ব্যবহার করতে হয়। তাই আপনি সেভিং অ্যাকাউন্ট খুলেন, তাতে সমস্যা নেই। আর এটা ছাড়া ব্যাংকিং ব্যবস্থার বিনিয়োগে আরো কিছু শব্দ পাবেন, সেটা হচ্ছে যদি আমরা বলি, যেটা আমরা বললাম এফডির পাশাপাশি আরেকটা পাবেন যে টিডি, মানে হচ্ছে টার্ম ডিপোজিট, মানে একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত। আরেকটা পাবেন যে এসএনডি, মানে হচ্ছে শর্ট নোটিস ডিপোজিট। নর্মালি যেটা হয়, আপনি যখন এফডি করেন 1 বছরের জন্য, আপনি চাইলেই একদিনে টাকাটা ক্যাশ করতে পারেন না। এফডি করলে নর্মাল নিয়ম হচ্ছে ব্যাংক জানে যে আপনি 1 বছর পরে টাকা ফেরত নেবেন, এই অনুযায়ী তারা বড় বড় খাতে বিনিয়োগ করে, ওই জন্য আপনাকে লাভটা একটু বেশি দেয়। কিন্তু আপনি যখন 2 মাস পরে যাবেন, তাৎক্ষণিক আপনাকে দিবে না। তারপরে ভালো ব্যাংক থাকলে, লিকুইডিটি ভালো থাকলে, তারা বলে যে ঠিক আছে অ্যাপ্লিকেশন করেন, 1-2 দিনে আমরা করে দিচ্ছি। কিন্তু এখন ধরেন যে বড় বড় যে কোম্পানিগুলো আছে, এদের অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন টাকা পড়ে আছে। তো তারা কি করে, টাকাগুলো যাতে পড়ে না থাকে, তারা ব্যাংকগুলোকে তারা কি করে, ধার দেয়। ধার বলতে সেখানে তারা বিনিয়োগ করে। কিন্তু এই বিনিয়োগের টাকা তারা আবার দরকারও হইতে পারে। তো এই জন্য তারা শর্ট নোটিসে কি করা যাবে, এটাকে লিকুইড করা যাবে। ধরেন যে
1 মিলিয়ন টাকা একজনের কাছে আছে, তো এই টাকাটা সে এসএনডিতে রাখছে, যে তার যদি দরকার পড়ে 3 দিন 4 দিন একটা ফিক্সড ডেট থাকে, এই ডেট পূর্বে জানাবে, ইনকেশ করে দিবে, কিন্তু লাভ্যাংশও দিবে। তো এইটাতে নর্মালি যারা বড় বড় ব্যবসায়ী আছে, বড় বড় কোম্পানি আছে, বড় বড় শেয়ার হোল্ডারের ব্যাংকে টাকা জমা আছে, এরা এসএনডি করে রাখে, যে দরকার পড়লে আমি 3 দিন পূর্বে নোটিশ দিব, আমার 1 মিলিয়ন 2 বিলিয়ন যা আছে ইনক্যাশ করে দিবে। তো এখানে লাভ্যাংশটা ভালো পাওয়া যায়। আর ব্যাংকেরও জানা থাকে যে আমি 3 দিন পূর্বে কি পাবো, নোটিশটা পাবো। তাহলে মূল কথা যেটা হচ্ছে যে আপনাকে যে লাভটা দিচ্ছে ব্যাংকে, লাভের মধ্যে ওই লাভ থেকে সরকারের যে সোর্স ট্যাক্সটা সরকার কিন্তু কেটে দেয়। মানে যদি আপনার 100 টাকা যদি লাভ হয়, সরকার তার নির্দিষ্ট 10% হোক আর 15% হোক, এটা কেটে আপনাকে বাকিটা দিবে, মানে 90 টাকা আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে। এটা অটোমেটিক ব্যাংক কেটে সরকারকে দিবে। এটাকে বলে যে সোর্স ট্যাক্স, মানে যেই সোর্স থেকে ইনকামটা আসতেছে ওইখান থেকেই সরকার বলে যে আমারটা আমাকে দিয়ে দেন। যেমন আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন, লাভেরটা সরকার নিয়ে নেয়, মানে আপনার অ্যাকাউন্টে আসার আগেই সরকার তারটা নিয়ে নেয়। এটা ছাড়া আপনি যদি অ্যাকাউন্ট করেন, প্রতি বছরে 2 বার করে আপনার সার্ভিস চার্জ কাটবে, অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি কাটবে, এসএমএস ব্যাংকিং চালু থাকলে তার জন্য টাকা কাটবে। এটা ছাড়া বছরে একবার সরকার আবগারি শুল্ক কাটবে, কত টাকা জমা আছে তার উপর। তার মানে ব্যাংকে টাকা রাখলে নর্মালি তো লাভে লস লস, তারপরেও ব্যাংকের মেনটেন্যান্স ফি, আবগারি শুল্ক, এটা মিলে আরো লস। এখন তাই বলে বলবেন যে ভাই ব্যাংকে টাকা রাখবো না, ব্যাংকে আপনি সেই টাকাটাই রাখবেন যেটা আপনার লেনদেনের জন্য দরকার। আপনি যে কোনো লেনদেন করেন, ব্যবসাপাতি করেন, টাকা তো রাখতেই হবে, কিন্তু আপনি লাভের আশায় মুনাফা দিবে এই চিন্তা করে ব্যাংকে রাখা যাবে না। এই জিনিসটা একটু মনে রাখবেন। আর ব্যাংকে টাকা রাখা মানে হচ্ছে আপনার টাকার মানটা আপনি কমাইলেন, কারণটা হচ্ছে ওই যে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা। এখন আপনি যে ব্যাংকে টাকাটা রাখতেছেন, কাউন্টার একটা প্রশ্ন করবেন, ব্যাংক থেকে একবারে শুধু লোন নিতে যাবেন, তারপর দেখবেন যে ব্যাংকারের আপনার ব্যবহারটা কেমন। আপনি যে বলতেছেন ব্যাংকটা ভালো, তার কাছে গিয়ে শুধু ঋণ চাবেন, তারপরে তার প্রকৃত অস্তিত্বটা পাবেন। আপনি যে টাকা জমা রাখেন ওই জন্য আপনাকে স্যার স্যার বলে, যেদিন তাকে বলবেন যে ভাই আমাকে 10 লাখ টাকা লোন দেন, তারপরে দেখেন আপনার ব্যাংক কি কি অবস্থা। তো এর জন্য আপনার ব্যাংক বা ব্যাংকের পরিবেশ যাচাই করার একমাত্র ক্রাইটেরিয়া হচ্ছে তার কাছে ঋণ চাবেন, তারপরে দেখেন যে আপনাকে সে কি করে। আপনার সাথে যে ব্যবহার করবে, তার কাছে যে আপনি টাকাটা ডিপোজিট রাখতেছেন, আপনার কাছে যখন আসবে সেম ব্যবহারটা আপনিও করবেন। তাহলে আর কোথাও আপনাকে যাইতে হবে না, কোনো ব্যাংকার আপনাকে ঠকাইতে পারবে না। আপনি টাকা রাখেন তো ওই জন্য তার মিষ্টি মিষ্টি কথা, যখন আপনি তার কাছে টাকা চাবেন, তখন দেখবেন যে প্রতিটা খাতে আপনাকে কিভাবে সে কি করে, লিস্ট ধরে ধরে আপনার কাছ থেকে ওই জিনিসগুলো বুঝে নিবে। তো আপনি যখন তার কাছ থেকে টাকা রাখতেছেন, আপনিও তার কাছ থেকে বুঝে নেন যে আমার মাসিক চার্জ কত, আবগারি শুল্ক কত গেল, এই এসএমএস খরচটা কেন বেশি গেল। তো এগুলো নর্মালি আমরা কেউ করি না, কারণ বেশিরভাগই আমরা যেটা চিন্তা করি যে হয়তো এরকম আছে। আর এই ম্যাক্সিমাম ব্যাংক যেটা করে, অনিয়ম করে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম যদি অনুসরণ করতো আমাদেরকে জিজ্ঞাসা করতে হইতো না, কিন্তু ব্যাংকগুলো অনিয়ম করে বলেই আমরা অন্য ক্ষেত্রেও যদি রিক্সাওয়ালা যদি 10 টাকার ভাড়া 20 টাকা চায় আমরা মারতে পারি, কিন্তু ব্যাংকার যদি অনিয়ম করে আমরা কিন্তু কিছু বলতে পারি না। তো যাই হোক, এই বিনিয়োগের আরেকটা হচ্ছে আপনি চাইলে গোল্ডে বিনিয়োগ করতে পারেন। এখানে আমরা অলংকারের কথা কিন্তু বলতেছি না, গোল্ড বলতে গোল্ডের বিস্কিট পাবেন, বার পাবেন, 1 গ্রামের কয়েনও পাবেন, 10 গ্রামের পাবেন। তো এটাতে মূলত বাংলাদেশে 4 প্রকারের গোল্ড পাবেন। একটা হচ্ছে 24 ক্যারেটের পিওর গোল্ড, যেটা দিয়ে নর্মালি অলংকার হয় না, বিস্কিটগুলো হয়। এটাতে হলমার্কিত করা থাকে, 999 দেওয়া থাকবে, আপনি বুঝতে পারবেন। তবে বাংলাদেশের 24 ক্যারেটের গোল্ডের দাম কম, আপনি অবাক যাবেন হয়তো। বিশ্ববাজারে সবচেয়ে বেশি দাম হচ্ছে 24 ক্যারেটের। এখন বাংলাদেশের যে তাঁতি বাজারে যে গোল্ডের বিস্কিট ব্যবহার হয়, এগুলার দাম 22 ক্যারেটের চাইতে কম। ধরেন যে 22 ক্যারেটের স্বর্ণ যদি আজকে 1,94,000 টাকা হয়, 24 ক্যারেটের স্বর্ণের দাম 1,80,000 টাকা। তো এটা বুঝতে আমার 6 মাস লাগছে নিজেরই, যে কেন দামটা কম। 22 ক্যারেটের নর্মালি বিশ্ববাজারে দেখবেন 22 ক্যারেট যদি আপনার 1,94,000 হয়, 24 ক্যারেট হবে 2 লক্ষের উপরে, কিন্তু বাংলাদেশে 22 ক্যারেট যদি 1,94,000 হয়, 24 ক্যারেট হচ্ছে আপনার 1,80,000 টাকা। তো যাই হোক, এই জন্য আপনি যখন গোল্ড ক্রয় করবেন আগে তাদের জিজ্ঞেস করবেন। আপনি হয়তো, আপনার সাথে এই প্রতারণাটা হয় যে দেশের বাইরে 24 ক্যারেট হিসাবে আপনার কাছ থেকে টাকা নিয়ে নিবে, কিন্তু তারা দিবে বাংলাদেশি ক্যারেটের হিসাবে। আর তখন কিন্তু আপনি ঠকলেন। যেখানে 1,94,000 টাকা 22 ক্যারেট, আপনি চিন্তা করতেছেন 24 ক্যারেট পিওর গোল্ড, তার মানে 2 লাখ টাকা তো হবেই, কিন্তু ওই গোল্ডের প্রকৃত দামই 1,80,000 টাকা।
এইটাকে মাথায় রাখবেন। এই জন্য যখনই যদি স্বর্ণের কয়েন বা গোড় বাল ক্রয় করেন, আগে জিজ্ঞেস করবেন যে ভাই এটা কি বাংলাদেশের লোকাল না এটা বাইরের। যদি বাইরের হয় দাম বেশি হোক সমস্যা নেই, কিন্তু বাংলাদেশেরটা দাম কম হবে। এর পিছনে কারণটা বিশাল ইতিহাস আছে, আমরা পরে বলবো অন্য সময়। এখন আসি আমরা, যদি এর বাইরে আর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে বাংলাদেশে 22 ক্যারেটের আপনি স্বর্ণ পাবেন, 21 ক্যারেটও পাবেন, আর পাবেন 18। এই 4 ক্যারেটের বাইরে অন্য কোনো ক্যারেটের বাংলাদেশে হয় না, বিশ্ববাজারে বিভিন্ন আছে। এখন দেখেন যে আপনি এইটার মধ্যেই যত এই দুই প্রকারের স্বর্ণ ব্যবসায়ীরা রাখছে, তারা চাইলে 20 ক্যারেট করতে পারতো, কিন্তু তারা তাদের লাভের জন্য গোমর যাতে ফাঁস না হয় এটা করার জন্য 20-এর পরে 21 রাখছে। এখন এইটা বলবেন যে ভাই গোমর কিভাবে? বাংলাদেশের ম্যাক্সিমাম ঢাকা শহর বা বড় বড় জুয়েলারি বাদ দিয়ে বাকি কোথাও আপনি এই হলমার্কিত স্বর্ণ পাবেন না। স্বর্ণ যাচাই করার কোনো যন্ত্র নাই, জাস্ট পুরাতন মানদত্তার আমলে পদ্ধতিতে তারা যাচাই করে। তো এটাতে যেই সমস্যাটা হয়, ওইটাকে আমরা 22 ক্যারেট বলি। যেই 22 ক্যারেট মানে হচ্ছে ওইখানে 100-র মধ্যে অ্যাটলিস্ট 91.6 এত পার্সেন্ট গোল্ড আছে, পিওর গোল্ড আছে। এখন এইটা নর্মালি গোল্ডের সাথে কি করা হয়, বিভিন্ন প্রকার ধাতু যুক্ত করা হয়, যেটাকে আমরা বলি যে খাদ। এটা যুক্ত করার মেইন কারণটা হচ্ছে গোল্ডটাকে নরম, নর্মালি এটাকে শক্ত করার জন্য, অলংকার তৈরি করতে হলে একটু শক্ত করার প্রয়োজন পড়ে। তো এই জন্য আমাদের সিলভার যুক্ত করা হয়, কেডিয়াম যুক্ত করা হয়, জিঙ্ক যুক্ত করা হয় যখন যেটা। এখন এই যে মিক্সিং প্রক্রিয়া, এটা সবসময় ঠিক থাকে না। এই যে আমরা বললাম 9.6-এর জায়গায় দেখা গেল যে না, শুধুমাত্র 9.1 আছে, 0.6টা নাই। তো এটা তারা কি করে, তখন বলে যে এটা 22 ক্যারেট, আপনি কিন্তু লস খাইলেন। প্রকৃতপক্ষে এটা হলমার্ক করতে গেলে তারা বলবে যে 21 ক্যারেট। দুইটার দামে কিন্তু পার্থক্য আছে। তো এই জন্য বাংলাদেশের 100-র মধ্যে 80 ভাগ স্বর্ণই হচ্ছে 21 ক্যারেটের, কিন্তু আপনার থেকে দামটা নেয় তারা 22 ক্যারেটের। এখন এর যে আপনি সত্যতা কখন পাবেন, যদি আপনি ওইটা নিয়ে চলে যান, ঢাকাতে আছে বাংলা গোল্ড প্রাইভেট লিমিটেড, তাদের কাছে দেন হলমার্ক করার জন্য, তারা আপনার 21 ক্যারেটেরই হলমার্ক করবে, বলবে যে এটা 22 ক্যারেট আমরা করতে পারবো না, কারণ এখানে নাই 22-এর কম্পোনেন্ট যেগুলো দরকার ওগুলা নাই। তবে বর্তমানে বাংলাদেশে ভালো কিছু, ঢাকা শহরে বা মেগা সিটিতে ভালো ভালো কিছু বড় বড় জুয়েলারি আছে, এদের কাছে আপনি হলমার্কিতটা পাবেন, মানে যেটা 22 ক্যারেট বলছে 22 ক্যারেটই, কিন্তু দামে কম পাবেন না। আজকের বাজারে যেমন ধরেন যে 1,93,000 শুধু স্বর্ণের দাম, 5% ভ্যাট, 6% মজুরি খরচ সহ এক ভরি স্বর্ণের দাম হওয়ার কথা 2,16,000 টাকা, কিন্তু স্থানীয় বাজারে আপনি 1,94,000 টাকায় আপনার এক ভরি দিবে। তো আপনি চিন্তা করেন কি, আপনি কি তার কি লাগেন, শ্বশুর লাগেন না জামাই লাগেন যে এত কম দিচ্ছে আপনাকে? এর মূল কারণ আপনাকে দিচ্ছে সে 21 ক্যারেটের, আর ভ্যাটও সে রসিদ কোনো নেয় না। তো এই যে আপনাকে সস্তা দিচ্ছে এটা চিন্তা করা যাবে না। আপনি চিন্তা করবেন এটা না দেওয়ার পিছনে তার কারণটা কি, তাকে প্রয়োজনে জিজ্ঞেস করবেন যে টোটাল হিসাব করলে তো এত আসে, আপনি আমাকে কম কিভাবে দিচ্ছেন। এইটা যখনই প্রশ্ন করবেন দেখবেন যে সে তখন আপনার সাথে আর কথাই বলতে চাবে না। তো ওই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে বলে যে আপনি তো আমার পরিচিত, আমাদের পূর্বে কিনা ছিল, কম দামে কিনা ছিল, সেই দামে আপনাকে আমরা দিচ্ছি। আসলে এসব হচ্ছে ভুয়া কথা, আপনাকে প্রলুব্ধ করে জিনিসটা ক্রয় করার জন্য। আর এই যে 24 ক্যারেটের যে স্বর্ণের বার বা গোল্ডটা নিবেন, বিশ্ববাজারে এর কোনো মেকিং চার্জ নাই, এটার উপর কোনো ভ্যাট আরোপ হয় না, ম্যাক্সিমাম দেশে ভ্যাট আরোপ করা হয় না। বাংলাদেশে সম্ভবত গোল্ড বারের উপর 5% ভ্যাট থাকার কথা, আপনি জেনে নেবেন। যদি ভ্যাট তারা নেয়, ভ্যাটের রসিদ নেবেন। যদি গোল্ডের বার ক্রয় করার পরে ভ্যাট নেয়, অবশ্যই ভ্যাটের রসিদ নেবেন। নর্মালি পিওর গোল্ডের উপর ভ্যাট নাই, মেকিং চার্জও কিন্তু নাই। ভ্যাট বলেন, মেকিং চার্জ, এগুলো হচ্ছে অলংকারের উপর। তাহলে 22 ক্যারেটের মধ্যে আমরা কি বুঝবো, এখানে 2% খাদ থাকে, মানে অন্য ধাতু যুক্ত করা থাকে যেগুলো কম দামি, সিলভার, এটা ছাড়া জিঙ্ক, এটা ছাড়া কেডিয়াম হইতে পারে, এগুলো দিয়ে শক্ত করা হয়। আর 21 ক্যারেট মানে এখানে 3% অন্য ধাতু। 18 ক্যারেট মানে তাহলে 6% অন্য ধাতু, আর কিছু আপনার বোঝার দরকার নাই। এখন আসি আমরা একটা বাস্তব উদাহরণ দেই যে স্বর্ণের অলংকার ক্রয় করলে আপনার লসটা হয় কিভাবে। আপনি যদি বিনিয়োগের উদ্দেশ্যে স্বর্ণের অলংকার ক্রয় করেন তাহলে আপনি লম্বা লস করবেন। ধরেন যে আজকের বাজারে এক ভরি স্বর্ণের দাম হচ্ছে 1,94,859 টাকা। এটার সাথে 6%, সর্বনিম্ন 6% মেকিং চার্জ হচ্ছে 11,000 সামথিং, ভ্যাট হচ্ছে 5% মানে 9,000 সামথিং। টোটালটা করলে 2,16,000 সামথিং পিওর আপনাকে যদি বিল করে, এই বিলটা হওয়ার কথা। ধরলাম এই বিলে আপনি ক্রয় করলেন। এখন কালকেই যদি এই স্বর্ণটাই আপনি বিক্রি করতে যান, এইটাই আপনি বিক্রি করতে যান, তো সর্বপ্রথমে এই কত ছিল আপনার, ধরলাম যে কালকের বাজারেও স্বর্ণের দাম এটাই আছে, এখান থেকে 15% বাদ।
তাহলে 1 লক্ষ কত পেলাম আমরা? 72,000 টাকা। আপনি যে মেকিং চার্জ দিয়েছেন 6%, এটা তো বাদ। ভ্যাট দিয়েছেন আপনি 5%, এটা অটোমেটিক বাদ। তাহলে আপনার লস হচ্ছে কত? হিসাব করেন, 2,16,000 টাকা দিয়ে কিনছেন আপনি 1,72,000, মানে একদিনেই 50,000 টাকা আপনি অলংকার কিনে লস করলেন। এটাতে কিছু করার নাই, এদের জন্য অলংকার বিনিয়োগের জন্য না। অলংকার আপনি আপনার প্রিয় মানুষের জন্য নিছেন, সেটা ভিন্ন জিনিস, সেটাতে টাকার মূল্যও হবে না, কিন্তু বিনিয়োগের উদ্দেশ্যে অলংকার কিনা যাবে না। এর মধ্যে ওজনে আপনাকে কম দিবে। ম্যাক্সিমাম এখনো দেখবেন যে মানদত্তার আমলের ওইগুলাতে দাঁড়িপাল্লা ব্যবহার করে, যেগুলো বিএসটিআই বলতেছে প্রতি বছর এগুলো তাদের ল্যাবে দিয়ে তার এটা ঠিক আছে কিনা দেখতে হবে। ম্যাক্সিমামই দেখবেন যে ওইটা ঠিক নাই। তো এই জন্য যেটা দিয়ে মাপে ওইটাকে বলবেন যে ভাই এটা উল্টান, এটার স্টিকারটা আমাকে দেখান যে এই বছর আপনি এটা নবায়ন করছেন বিএসটিআই থেকে, আপনার দাঁড়িপাল্লা যে ঠিক আছে এটা আপনি দেখান। দেখা যায় যে ভোক্তা অধিদপ্তর দেখবেন যে সব জায়গায় যায়, এইটার দেখে যে 2-3 বছর হয়েছে সে ঠিকই করে নাই। কারণ সে জানে এই যে সামান্য পরিমাণ যদি আধা গ্রামও যদি কম দিতে পারে তার লাভ হয়ে গেছে। তো এই জন্য ওজনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। যত নিজস্ব জুয়েলারি হোক, বলবেন যে ভাই আপনি যেটা দিয়ে মাপছেন এইটা আগে দাঁড়িপাল্লাটা ঠিক করেন। এরপরে বিশুদ্ধতা, যেটা আমরা বললাম ক্যারটে আপনি ধরা খান। আরেকটা হচ্ছে যে রসিদটা আপনাকে দেয়, প্রকৃত রসিদ তারা কিন্তু দেয় না। নর্মালি আপনাকে যে বই থেকে রসিদটা দেয় এটা তারা সংরক্ষণ করে না। কারণটা কি? কারণটা হচ্ছে ওইখানে তারা ভ্যাট নেয় না, তারা তাদের বিক্রি কম দেখায়, নানা প্রকারের ভেজাল আছে। ওই জন্য জুয়েলারকে বলবেন যে আপনি আমাকে আপনার অরিজিনাল রসিদ বই থেকে জই দিবেন, যেটা আপনি সংরক্ষণ করেন, যেটা আপনি কি রাখেন আপনার রেজিস্টারে সংরক্ষণ করেন। বাংলাদেশে প্রতিটা দোকানেই ম্যাক্সিমামে দেখবেন 2 প্রকারের বিলিং বই আছে। একটা হচ্ছে ওই যে সবাইকে দেওয়ার জন্য আলতু ফালতু, আরেকটা হচ্ছে আপনি যেটা প্রকৃত অর্থে অডিটে আসলে যেটা দেখাবে। বিশেষত বাংলাদেশের ক্লিনিকগুলোতে আপনি দেখবেন রোগীর অভাব নাই, টেস্টের অভাব নাই, কিন্তু তাদের যদি ডেইলি রেজিস্টারটা দেখেন দেখবেন যে শুধু 5টা টেস্ট করাইছে, অথচ তারা 500টা করে টেস্ট করায়, কিন্তু তারা এন্ট্রি করে 5টা। কারণটা কি? কারণ আপনারা সবাই জানেন যত বেশি এন্ট্রি করবে তত বেশি সেখানে তার খরচ দিতে হবে। ওই জন্য এন্ট্রি কিন্তু করে না, 2টা রেজিস্টার বই রাখে। আপনার চোখের সামনে করতেছে কিন্তু মেন বই এটা রাখবে না। এইটাই হচ্ছে টোটাল বাংলাদেশের জিনিস। এখন আসি আমরা সঞ্চয়পত্র, বন্ড, ট্রেজারি বিল বা প্রবাসী বন্ডে যদি আপনি বিনিয়োগ করতে চান, এগুলা আপনাকে যেটা করে এটার জন্য টাকার দরকার। এখন আপনি ইয়াং বয়সে এত টাকা পাবেন কই? মোটা অঙ্কের টাকা দরকার, যেটা ধরেন যে অন অ্যাভারেজ 11 থেকে 12% মুনাফা দেয়, সরকারের ভ্যাট বাদ দিয়েও, যাবতীয় সোর্স ট্যাক্স বাদ দিয়ে। কিন্তু এটা তো আপনার টাকা তো লাগবে। সরি। এখন এই সঞ্চয়পত্র রিলেটেড জাস্ট আমরা কয়েকটা কথা জেনে রাখি। নর্মালি অনেক প্রকারই সঞ্চয়পত্র আছে। একটা বলে যে পরিবার সঞ্চয়পত্র, এটাতে প্রতি মাসে মুনাফা দেয়। মূলত যারা আসলে এটা মহিলাদের জন্য করা হয়েছে, যারা আসলে টাকা পয়সা বিনিয়োগ করতে ভয় পায় কোথায় যাবে, তো এরা যাতে ফ্যামিলিটা চলতে পারে প্রতি মাসে এদেরকে কি করা হয়, এর লাভ্যাংশটা দেওয়া হয়। টোটাল ম্যাক্সিমাম 45 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। আরেকটা আছে 3 মাস অন্তর, এখানে মোটামুটি সবাই বিনিয়োগ করতে পারে, ম্যাক্সিমাম 30 লাখ আপনি বিনিয়োগ করতে পারেন। আরেকটা হচ্ছে বাংলাদেশ সঞ্চয়পত্র, এটা আপনাকে এককালীন পাবেন বাৎসরিকভাবে, প্রতি মাসে দিবে না, 3 মাসেও দিবে না। এখানে টোটাল 30 লাখ। তবে আবার আরেকটা কন্ডিশন দিয়ে বলতেছে যে না, এই তিনটা মিলায় একজন ব্যক্তি ম্যাক্সিমাম 50 লাখই পারবে। মানে আপনি যদি 45-এর পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন, বাকিগুলা 5 লাখই নিতে পারবেন। আর যদি 30 লাখের ধরেন যে আপনি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেন, তাইলে বাকি আর 20 লাখে নিতে পারবেন। তার মানে একটা লিমিট করে দিচ্ছে, কারণ যেহেতু এগুলোর ইন্টারেস্ট রেটও অনেক বেশি। আর যারা পেনশনার আছেন, ওই পেনশনের টাকা দিয়ে তাদের জন্য পৃথক 50 লাখ পর্যন্ত তারা ক্রয় করতে পারেন। এই আবার এইগুলোও তারা ক্রয় করতে পারবেন, তাদের জন্য ডবল সুযোগ। পেনশনারের অংশটা পেনশনের টাকা দিয়ে ক্রয় করতে হবে, এর বাইরে যদি ইনকাম থাকে এইটা তারা ক্রয় করতে পারবে। আর এর বাইরে পৃথকভাবে পোস্ট অফিসে আপনি 10 লাখ রাখতে পারেন, এটা হচ্ছে পৃথক। তাইলে টোটাল আমরা কত পাচ্তেছি? নর্মাল যদি ধরি 50 আর 10, একজন বাংলাদেশি নাগরিক 2025 সালে আপনি 60 লাখ টাকাই এই উচ্চ সুদের জায়গায় বিনিয়োগ করতে পারতেছেন, এর বাইরে কিন্তু না। এটা ছাড়া ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড আছে, যেগুলো নর্মালি আমরা জনসাধারণরা অতটা জানিও না, বিশেষত যারা ব্যাংকিং ব্যবস্থার সাথে যুক্ত থাকে, ব্যাংকে কাজ করে।
তো তারাই সরকার কি করে, বিভিন্ন প্রকার ভাবে সরকারের টাকার দরকার, তো ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড। ট্রেজারি বিল স্বল্প মেয়াদি, 2 সপ্তাহ, 10 সপ্তাহ, 20 সপ্তাহের জন্য। আর ট্রেজারি বন্ডটা দীর্ঘমেয়াদী, 5 বছর, 10 বছর, 20 বছরের জন্য সরকার বিনিয়োগ করে। আপনি যদি নিতে চান, আপনার মোটামুটি যেই ব্যাংকগুলা টোটাল প্রায় সম্ভবত 34টার মতো ব্যাংক আছে, যারা প্রাইমারি ডিলার এদেরকে বলা হয়, অর্থাৎ এই ট্রেজারি বিল বন্ডগুলো ক্রয় করার জন্য তারা অথরাইজ, বাকিরা কিন্তু পারে না। আর যারা প্রবাসী আছেন এদের জন্য পৃথক বিনিয়োগ ব্যবস্থা আছে, প্রবাসী বন্ড বলে একটা বন্ড আছে, এটাতে আনলিমিটেড বিনিয়োগ করা যায়। তবে কথা হচ্ছে ওই যে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে ক্রয় করতে হবে, যে টাকা বাংলাদেশে গেছে ওই টাকা ক্রয় করা যাবে না। যারা বিদেশে আছে ওই বিদেশি টাকা দিয়ে ক্রয় করতে হবে। আর এখন সময় দিছে যে আপনি প্রবাসী হয়ে যদি একবার বিনিয়োগ করেন, আগামী 15 বছরের মধ্যে যদি চলেও যান দেশে সমস্যা নেই, মানে ম্যাক্সিমাম 15 বছর পর্যন্ত থাকবে। এরপরে যদি দেখি আমরা কিছু বন্ড পাবো, ডিবেঞ্চার পাবো। বন্ড আর ডিবেঞ্চারের একটাই পার্থক্য হচ্ছে ডিবেঞ্চার গুলা নর্মালি ভালো কোম্পানি, যেমন ধরেন যে বাংলাদেশে স্কোয়ার আছে, এটা ছাড়া যদি আমরা এসিআই আছে, কোম্পানি ব্র্যান্ড ভ্যালু ভালো, এরা কোনো প্রকার জামানত দেওয়া ছাড়াই মানুষের কাছ থেকে টাকা নিতে পারে, এটার বিপরীতে কোনো জামানত থাকে না আপনার কাছে, তো এইগুলোকে বলে যে ডিবেঞ্চার। এটা ছাড়া এক ব্যাংকগুলোর মধ্যেও একটা নিয়ম হচ্ছে কি, ব্যাংকের প্রতিদিন, প্রতি 2 দিন, সপ্তাহে তাদের টাকার পরিমাণটা ঠিক রাখতে হয় বাংলাদেশ ব্যাংকের সাথে। যেমন আপনি যদি ব্যাংকে 100 টাকা জমা রাখেন, ব্যাংক 100 টাকা বিনিয়োগ করতে পারে না। বাংলাদেশ ব্যাংক বলে যে 92 টাকা ম্যাক্সিমাম বিনিয়োগ করবেন, বাকি 8 টাকা আপনাকে রাখতে হবে। এই 8 টাকার মধ্যে 4 টাকা যে কোনো প্রকার অলংকার অথবা যে কোনো বন্ডে বিনিয়োগ করে রাখতে হবে, বাকি 4 টাকা ক্যাশ রাখতে হবে, যেটাকে আমরা সিআরআর বলি। এরকম নিয়ম কানুন আছে। তো এখন প্রতি 2 দিন পর পর এই নিয়মটা ঠিক আছে কিনা, যদি না থাকে ব্যাংক তখন আরেক ব্যাংক থেকে টাকা নেয়, একদিনের জন্য, 1 ঘন্টার জন্য। মানে বাংলাদেশ ব্যাংকের টাইম জোন আছে, ওই টাইম জোনে প্রতিটা ব্যাংকের যাতে হিসাব ঠিক থাকে, না থাকলে প্রতিটার উপর জরিমানা আরোপ করা হয়। তো ওই জন্য যখন দেখে যে না আজকে তো আমার 1 বিলিয়ন, 1 মিলিয়ন, এটা 1 টাকা 2 টাকা না, দেখা যায় যে কোনোদিন 1 মিলিয়ন টাকা শর্ট, তখন যে ব্যাংকের বেশি আছে তাকে বলে যে ভাই আমাকে 24 ঘন্টার জন্য দেন। এর বিপরীতে তাকে আবার ইন্টারেস্ট দেওয়া লাগে, তো এটাকে বলে যে কল মানি বাজার। তো এইটার ক্ষেত্রে যাদের বড় বড় টাকা আছে, আপনার ধরেন যে ব্যাংকে জমা আছে 20 কোটি, 30 কোটি, আপনি ওই কল মানি করে তাৎক্ষণিক টাকা লাভ করতে পারেন। এটাও ইন্টার ব্যাংকের ক্ষেত্রে ম্যাক্সিমাম 14 দিন পর্যন্ত ধার নেওয়া যাবে, এর বেশি না। এর বেশি হইলে অতিরিক্ত জরিমানা বাংলাদেশ ব্যাংক আরোপ করে। তার মানে যদি আপনার জানা থাকে, আপনার টাকা থাকলে আপনি বিভিন্ন খাতে ব্যবহার করে কিন্তু লাভটা করতে পারেন। তো সর্বশেষ আমরা চলে আসি মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড হচ্ছে ধরেন যে আমরা সমবায় সমিতির মতো, আপনি একা বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন, 10 জনে মিলে সমিতিতে চাঁদা উঠাইলেন। এখন যিনি মুরব্বী মানুষ, যিনি ভালো জানে কোথায় বিনিয়োগ করলে লাভটা বেশি হবে, তাকে দায়িত্ব দিলেন। এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড। মানে একাধিক বিনিয়োগকারী তাদের টাকাটা একত্রিত করবে, একজন ভালো ফান্ড ম্যানেজার যার অভিজ্ঞতা আছে সে তখন কি করে, কিছু টাকা শেয়ার মার্কেটে লাগায়, কিছু বন্ড কিনে, কিছু ডিবেঞ্চার কিনে, কিছু কল মানিতে বিনিয়োগ করে, কিছু সরকারের ট্রেজারিতে বিনিয়োগ করে, যাতে অন এভারেজ বাৎসরিক আপনি একটা ভালো পরিমাণের কি পাইতে পারেন, প্রফিট পাইতে পারেন। এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড, আর কিছু না। এখন আসি বাংলাদেশি বীমা আর প্রচলিত বীমা কেমন হওয়া উচিত। বাংলাদেশে নর্মালি দেখবেন যে আপনি জীবন বীমা পাবেন, শিক্ষা বীমা পাবেন, সাক্ষ্য বীমা পাবেন। তো এগুলাতে একটা যেটা হয় যে বীমা শেষে আপনি যদি জীবিত থাকেন, আপনি টাকাটা এবং কিছু লাভ সহ ফেরত পান। মানে নিয়মিত আপনাকে প্রিমিয়াম দিতে হয়। আর আপনি যদি এর মধ্যে হঠাৎ করে মারা যান, তখন আপনার যারা নমিনি থাকে তারা একটা মোটামুটি কম্পেনসেশন যেটা দেওয়ার সেটা পায়। আর সময় শেষে আপনি যদি জীবিত থাকেন, আপনি আপনার টাকাটা ফেরত পান কিছু মুনাফা সহ। কিন্তু প্রকৃত অর্থে আসলে ইন্স্যুরেন্স যেটা হওয়া দরকার, কিছু ব্যাংক বর্তমানে বাংলাদেশে চালু করেছে, সেটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। এটা কেমন, এটা হচ্ছে যে আপনি দিতেই থাকবেন, আপনি কিছু পাবেন না। কখন পাবেন, যদি আপনি তৎক্ষণাৎ কিছু হয়ে যায়। এটা মানে আপনার বড় পরিমাণ টাকার দরকার। যেমন ধরেন যে আপনার প্রতি মাসে 1 লাখ টাকা খরচ আছে, এখন কালকে যদি আপনি জীবিত না থাকেন, আপনার ফ্যামিলি সামাজিক স্ট্যাটাস চলে যাবে। এখন আপনি চান, আপনি জীবিত থাকেন বা না থাকেন, আপনি এমন ইন্স্যুরেন্স করলেন যে ফ্যামিলি প্রতি মাসে 1 লাখ টাকা ওই বীমা কোম্পানি দিতে বাধ্য। আর আপনি জীবিত জীবিত থাকেন, আপনি 1 টাকাও পাবেন না, ম্যাচুরিটি শেষেও 1 টাকাও পাবেন না। যেমন ধরেন যে বছরে আপনি 10,000 টাকা করে দিয়ে যাবেন, আপনি যদি মারা যান যে কোনো কারণবশত, তাহলে আপনার ফ্যামিলি
মাসে 1 লাখ টাকা বা 50 লাখ টাকা করে ওই কোম্পানি দিবে, দিতে তারা বাধ্য। বা একটা ফিক্সড অ্যামাউন্ট, ধরুন যে 50 লাখের আপনি করে রাখলেন, দিচ্ছেন আপনি বছরে শুধু 10,000। কিন্তু যদি আপনি জীবিত থাকেন, আপনি 1 টাকাও পাবেন না, আপনি যে 10,000 করে দিচ্ছেন এটা জলে যাচ্ছে। তো এইটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স, যেটা বিশ্বের বিভিন্ন দেশে দেখবেন যে হিন্দি ছবিগুলাতে দেখবেন যে আপনার ইন্স্যুরেন্সের জন্য স্ত্রী স্বামীকে মারে ফেলাচ্ছে। এই হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স, যে মারা গেলে স্ত্রী এত পরিমাণ টাকা পাচ্ছে সেটা। আর বাংলাদেশে যেটা হচ্ছে ডিপিএসটা হচ্ছে এই বিমাটা হচ্ছে ডিপিএস এর মতো, মাসে মাসে দিতে যান, যদি কোনো কারণবশত না থাকেন তাইলে পাবে, আর আপনি জীবিত থাকলে টাকাটা পাবেন এবং লাভ পাবেন। তো আমরা চিন্তা করি আমি টাকা দিব, বিপরীতে রিটার্ন পাবো না, তো এটাই তো ভালো বীমা কোম্পানি। এখন তারা যে লাভটা দেয়, এর একটা হিসাব যদি আমার নিজেরটার ক্ষেত্রে আমি বলি আপনাদের, 2009 সালে আমি একটা, তখন এত কিছু তার বুঝতাম না, আজ থেকে অনেক দিন, প্রায় মোটামুটি 15-16 বছর, বাৎসরিক 825 টাকা, 8,025 টাকা প্রিমিয়ামে 15 বছরের সেখানে বীমা চলছে। তো আমার আজ পর্যন্ত দেওয়া হয়েছে কত, 1 লক্ষ প্রায় 3,225 টাকা। তো এখন তারা আমাকে এই 2025 সালে যেটা দিচ্ছে, টোটাল দিচ্ছে 1,90,000, তার মধ্যে সরকারের ভ্যাট ট্যাট কাটে 1,80,000। তাইলে আমার টাকা তাদেরটা বাদ দিলে মাত্র 56,000 টাকা। তাহলে চিন্তা করেন 15 বছরে 56,000 টাকার কোনো দাম আছে? কোনো দাম নাই। আমি যদি সেই 2009 সাল থেকে আজ পর্যন্ত অন অ্যাভারেজ প্রতি বছরে 6% করে যদি আমি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ধরি, আমার এই টাকাটা জিরো, এটার কোনো কাজই নেই। কিন্তু আমরা চিন্তা করি না, 56,000 তো লাভ পাচ্ছি, আসলে এই টাকার কোনো দাম নাই। তো ওই জন্যই বলি যে চিন্তাধারাটা একটু নতুন করে করবেন, যে আপনার এই জিনিসটা যে লাভটা সে বলতেছে আসলে কি সেটা লাভ। সর্বশেষ আজকের ভিডিও আমরা শেয়ার বাজার দিয়ে শেষ করব। শেয়ার বাজার শুনলেই আমরাও চিন্তা করতাম যে এটা একটা জুয়া খেলা, সবাই টাকা দেয়, সবাই লোকসান করে। সবাই যদি টাকাটা লোকসানই করে, কেউ না কেউ তো লাভ করে, দুনিয়াতে তো কিছু ব্যথা যায় না। সবাই যদি টাকাটা কি নিয়ে যায়, তাহলে পায়টাকে, নিজেকে আগে প্রশ্ন করেন যে সবাই যদি লস করে, ইনকামটা যে করে সে কিভাবে করে তাহলে। আর শেয়ার বাজার আসলে জিনিসটাকে এটা বুঝলে তাইলে আপনার মনে হবে না যে এটা জুয়া। এখন যেমন ধরেন যে শেয়ার বাজারে যে কোম্পানিগুলো আছে, এটা আসলো কিভাবে, এটা কিভাবে আসে। ধরেন যে আপনি একটা ব্যক্তিগত কোম্পানি খুললেন, আপনার ওই কোম্পানিতে নর্মালি ধরলাম 1 লাখ টাকা আছে আপনার কোম্পানিটা, এখন আপনার আরো কিছু টাকার দরকার, আপনি কি করতে পারেন, ব্যাংক থেকে লোন নিতে পারেন। তো লোন নিলে যেটা হবে কি হবে, আপনার বাৎসরিক একটা সুদ দিতে হবে ফিক্স, আত্মীয় স্বজন থেকে হাওলাত নিতে পারেন, টাকা পয়সা দিতে পারে। ব্যবসা যদি না চলে আপনি কি করবেন, জায়গা বিক্রি করে তখন টাকা দিতে হবে। কিন্তু এই যখন আপনি পাবলিক যাবেন, যখন শেয়ার বাজারে যাবেন, তখন আপনার যদি লাভ করেন কিছু অংশ দিবেন, লস করলে কিছু দেওয়ারই নেই, আপনার কিছু দিতে হবে না। এটাই হচ্ছে সুবিধা। এখন আপনি বলবেন যে ভাই তাহলে আমি একটা কোম্পানি খুলি, আমিও শেয়ার বাজারে যাই, এত সহজ না। আপনি কোম্পানি খুলবেন, পরপর 3 বছর আপনার কোম্পানির লাভ্যাংশ যাবতীয় কিছু দেখাইতে হবে, সেই বিশাল অডিটরের মাধ্যমে আপনার কোম্পানিটা অডিট হবে ঠিক আছে কিনা, তারপর পুঁজিবাজার সংস্থা আপনাকে অ্যাপ্রুভাল দিবে যে আপনি আসতে পারেন পুঁজিবাজারে। ধরলাম আপনি অ্যাপ্রুভালটা পাইলেন, আপনার কাছে 1 লাখের শেয়ার, 1 লাখ টাকা ছিল। এখন আপনি বলতেছেন যে আপনার কত টাকা দরকার, আপনি বলতেছেন যে আমার আর 20,000 টাকা দরকার, তার মানে আপনি 20% শেয়ার ছাড়বেন। আপনার কোম্পানির দাম আপনার ক্যালকুলেশন করলেন 1 লাখ টাকা, তাহলে আপনার 20,000 দরকার, মানে 20% শেয়ার ছেড়ে দিতে হবে, তার বিপরীতে তো আমরা টাকা দিব। এখন কোম্পানি যেটা করে সেটা হচ্ছে আপনার টোটাল এই 1 লাখ টাকাকে বাংলাদেশের শেয়ার বাজারে 10 টাকা করে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়। ম্যাক্সিমাম বাংলাদেশের শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, মানে এই 1 লাখ টাকাটাকে আপনি 10 দিয়ে ভাগ দেন, তাইলে আপনার মোটামুটি যদি আমরা হিসাব করি, আপনার এই পরিমাণ শেয়ার আসবে। 1 লাখ টাকাকে 10টা ভাগে ভাগ করেন ক্ষুদ্র ক্ষুদ্র 10 টাকার। এখন যেহেতু আপনি 20% শেয়ার ছেড়ে দিচ্ছেন, তার মানে 2 লক্ষ শেয়ার শেয়ার বাজারে, বাকি এই যে বাকি যেটা আছে আমাদের 8 লাখ শেয়ার আপনার কাছেই থাকলো। আপনি কোম্পানির মালিক, আগে 100% মালিকানায় ছিলেন, আজকে 80% মালিকানা, আর 20% আপনি ছেড়ে দিচ্ছেন, যেটা 10 টাকা ফেস ভ্যালু হিসাবে শেয়ার বাজারে বিক্রি হচ্ছে। এখন আপনি বলবেন যে যারা এই শেয়ারগুলো কিনবে এদের লাভ কি, বা আপনারই বা লসটা কি। 1 নাম্বার, আপনার কোনো লস নাই, আপনার কোম্পানিটার ব্র্যান্ড ভ্যালু বাড়লো, শেয়ার বাজারে আছে, যে কোনো ব্যাংক আপনাকে লোন দিবে, কারো কাছে টাকার সমস্যা আপনার হবে না, যখনই চাবেন তখনই দিবে। আর আপনার লস যেটা, আপনি যে টাকা আগে ইনকাম করতেন, 100 টাকা ইনকাম করলে আপনি রাখতে পারতেন, এখন 80 টাকা রাখতে পারবেন, 20 টাকা ওই কোম্পানিতে যারা আছে তাদের জন্য দিয়ে দিতে হবে, এটাই আপনার লস।
যে আগে 100 টাকা নিজের থাকতো, এখন 80 টাকা আপনার থাকবে, 20 টাকা দিয়ে দিবেন, কারণ 20 টাকা অংশ হিসাবে আপনি মার্কেট থেকে টাকা উঠাইছেন। এখন এইটার একটা নিয়ম প্রক্রিয়া আছে যে আপনি যখন প্রথমবার শেয়ার বাজারে যাবেন তখন আমরা বলি যে আপনি কি করলেন, ইনিশিয়াল পাবলিক অফারিং, মানে প্রথমবার আপনি শেয়ার বাজারে আসতেছেন, যেমন বিয়ে শাদী করে আপনি মানুষকে অনুষ্ঠান করে খাওয়ান, এইরকম একটা বিজ্ঞপ্তি হবে যে আপনি শেয়ার বাজারে আসতেছেন, এটাকে বলে যে ইনিশিয়াল পাবলিক অফারিং। এক্ষেত্রে আপনার ওই শেয়ারগুলো বড় বড় কোম্পানি নিবে, ফিক্সড করা থাকে যে বড় বড় ব্যাংক, বিমা, তারা কত নিবে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা কত পার্সেন্ট নিতে পারবে। তো এরপরে যেটা হবে, আপনার ওই শেয়ারগুলা স্বাভাবিকভাবে শেয়ার বাজারে 10 টাকা ফেস ভ্যালু হিসাবে বিক্রি হওয়া শুরু হবে। আপনার যেই আপনি 20% যেগুলো মার্কেট থেকে উঠাইছেন, যেটা 2 লাখ শেয়ার হয়েছে, এটা বিক্রি হওয়া শুরু হবে। এখন ধরেন যে আমি প্রাথমিক অবস্থায় কিনি নাই, আজকে আমি শেয়ারটা কিনতে চাচ্ছি, এখন আপনি তো কিনছেন 10 টাকা দিয়ে, আমাকে কি আপনি 10 টাকায় দিবেন? আপনি বলবেন যে ভাই 11 টাকা হইলে নেন। ঠিক আছে, আমি 11 টাকায় নিলাম, ধরলাম যে আমি 6 মাস রাখলাম। এখন আরেকজন এটা কিনতে আগ্রহী, সে বলবো যদি 11 টাকা বলে, আমি তো দিব না, বলবো যে ভাই 11 টাকা তো আমারই কিনা, ঠিক আছে ভাই 12 টাকা দেন। তাইলে 10 টাকার শেয়ারটা ধরেন যে 12 টাকা হয়ে গেল। এই 12 টাকা 12 টাকা না, এই 12 টাকাতে এখন ওই কোম্পানিটা যেটা আপনার ছিল মাত্র 1 লাখ টাকার ফেস ভ্যালু, সেইটা থেকে বাড়বে, টোটাল কোম্পানিটাতে বাড়বে। তো এরকম ভাবে দেখা যায় তখন যেটা হয়, এই 10 টাকার শেয়ারটা 100 টাকা, 200 টাকা, বাজারে 3000 টাকাও হয়। এই 10 টাকার শেয়ারই 3000 টাকা। আর কোম্পানিতে আপনি দুইভাবে লাভ পান। কোম্পানিটা বছর শেষে যে ইনকামটা করবে, তার 20% হিসাবে তো আপনি পাবেনই, যদি আপনার কাছে শেয়ারটা থাকে, যে লাভ হয় তার 20% আপনি পাবেন ডিভিডেন্ড আকারে। আর লস হইলে আপনি কিছুই পাবেন না। এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। আর এখন যারা বলে যে পথে বসে কারা, শেয়ার বাজারে পথে বসে হচ্ছে ডেইলি ট্রেডার, তাদের বলে। আপনি সকালবেলা 20 কোটি টাকা আছে, নিয়ে বসলেন, একটা শেয়ার ধরে যে 100 টাকা চলতেছে, আপনি চিন্তা করলেন যে দুপুর হইতে হইতে এটা 105 টাকা হবে, 100 টাকা, 1 কোটি টাকা দিয়ে আপনি কি করলেন, ওই শেয়ারটা ক্রয় করলেন। এখন যদি 105 টাকা হয়, প্রতি শেয়ারে 5 টাকা করে পাচ্ছেন, তার মানে হিউজ একটা ইনকাম করলেন। বাই চান্স যদি এটার দাম 99 টাকা হয়ে যায়, তখন আপনার কি হইলো, আপনি যেই টাকা দিয়ে ক্রয় করছিলেন সেইটা লস হয়ে গেল। তবে এই লসটা প্রকৃত লস না, এটাকে বলা হয় আনরিয়েলাইজড লস। আপনি যদি বিক্রি না করেন, এইভাবে থাক, কালকে দাম বাড়বে, সমস্যা নাই। কিন্তু মানুষ যখন দেখে যে ভাই আমি কিনলাম এত দিয়ে, এই যে 1 লক্ষ, যে 105 টাকা হবে, এখন তো 99 টাকা হয়ে গেল, আমি 100 টাকা কিনছি, আমার তো লস। তো এই জন্য তারা শুরু করে দেয়। তবে এখানে আরো নানা প্রকার ফ্যাক্টর কাজ করে। ইচ্ছাকৃতভাবে ধরেন যে আপনার কাছে টাকা আছে, আপনার কাছে ধরলাম যে আমরা 1 বিলিয়ন টাকা আছে, ইসলামী ব্যাংকের শেয়ার আছে ধরলাম যে বাজারে 1 মিলিয়ন, 10 লাখ, আপনি ওই টাকায় পুট করতে করতে সব শেয়ার আপনি কিনে নিলেন, এখন বাজারে বিক্রি করার মতো শেয়ার নাই। তারপরের দিন আপনি 100টা শেয়ার দিলেন, 50 টাকার শেয়ার চলতেছে যে 100 টাকা বিক্রি করব, তো মানুষ না পায় আপনারটা 100 টাকা কিনলো। তারপরের দিন আপনি আর 2000 দিলেন যে 105 টাকা বিক্রি করব, কারণ কন্ট্রোল তো আপনার কাছে, সব তো আপনি কিনে নিছেন, কিছু করার নাই, কারণ এটা ওপেন স্পেস, যে কেউ করা করতে পারে। এইভাবে করতে করতে যখন আপনি দেখলেন যে শেয়ারটার দাম আপনি 500 টাকা নিতে পারছেন, আপনি তখন সেল করা শুরু করলেন, আপনার যা ছিল আপনি সেল করেন। করতে করতে এখন যেহেতু বাজারে সাপ্লাই বাড়বে, দামটা কমতে 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 থাকবে। যে দামটা বাড়াইছে সে কিন্তু 10 গুণ, 20 গুণ, 100 গুণ লাভ করে বের হয়ে যাচ্ছে, আর মানুষ কিনতেছে। এইভাবে হয় 2 নাম্বারই। তো এর জন্য কিছু নিয়ম কানুন আছে, যে একদিনে সর্বোচ্চ সার্কিট ব্রেকার তারা লাগায়, যে 10%-এর বেশি বাড়তে পারবে না, 10%-এর বেশি কমতে পারবে না। মানে 100 টাকার শেয়ারটা একদিনে 110 টাকার বেশি যাবে না, আর 100 টাকা শেয়ারটা একদিনে 90 টাকার কমে আসবে না। এটাকে বলে যে সার্কিট ব্রেকার। এটা লাগাইছে করোনার সময়, তো আরো বলছিল যে 2%, 100 টাকার শেয়ার 102 টাকার বেশি যাবে না, 98 টাকার নিচে আসবে না। এইরকম নানা প্রক্রিয়া করে তারা কন্ট্রোল করে। এখন আপনি বলবেন যে ভাই আমি যদি বিনিয়োগ করতে চাই, আমি কোনটা করব? নর্মাল কথা হচ্ছে আপনি ট্রেডিং এ যাবেনই না, আপনার ট্রেডিং এ যাওয়ার কোনো দরকারই নেই। আপনি করবেন দীর্ঘমেয়াদী বিনিয়োগ। যেমন ধরেন যে এই স্কোয়ার ফার্মা আছে, যেমন ইসলামিক ব্যাংক আছে, আপনি জীবনে কোনোদিন এরকম একটা ব্যাংক প্রতিষ্ঠা করতে পারবেন না, কোম্পানি প্রতিষ্ঠা করতে পারবেন। তো এত বড় কোম্পানিটা আপনাকে অফার করতেছে যে আমার একটা ক্ষুদ্র অংশ আপনি নেন, আমি যেটা ইনকাম করব, আপনি যত পার্সেন্ট, তত পার্সেন্ট হিসাবে আপনি মুনাফা পাবেন। তো এর চাইতে বড় সুযোগ আপনার আর কি আছে? তাহলে আপনি বলবেন যে আমি বিনিয়োগটা করব কিভাবে? টাকা থাকলে বিনিয়োগ করা যাবে না, আপনাকে আগে দেখতে হবে গত 5 বছরে আপনি যে শেয়ারটা ক্রয় করতেছেন, এই শেয়ারটা গত 5 বছরে তার অবস্থাটা কি ছিল। যখন বছরের সবচেয়ে কম দামে থাকে,
তখন আপনাকে এন্ট্রি করতে হবে, মানে আপনি তখন শেয়ারটা কিনে বসে থাকেন দীর্ঘমেয়াদের জন্য, থাক 1 বছর, থাক 2 বছর। অন এভারেজ যদি গত 20 বছরের বাংলাদেশের শেয়ার বাজার আপনি দেখেন, যত প্রকারই আমরা বলি শেয়ার বাজার টাকা গায়েব হয়, ধরলাম যদি 2015 সালেও 2010 সালে যদি আপনি 1 লাখ টাকায় কোনো একটা একদম মোটামুটি, আমরা যদি প্রথম 50টার মতো বলি যারা ভালো কোম্পানি, শেয়ার যদি কিনে যদি আপনি ঘুমিয়ে যাইতেন, কোমায় চলে গেছেন, আজকে 15 বছর পর কোমা থেকে আপনি যাচ্ছেন, আপনার 1 লাখ টাকা 25 লাখ টাকা হয়েছে। এটা আমার কথা না, এটা শেয়ার সূচকের কথা। তো এই জন্য ওই যে প্রতিদিন যারা বলে শেয়ার পড়ে যাচ্ছে, দাম বাড়লো দাম কমলো, এটা হচ্ছে ডেইলি ট্রেডারদের জন্য চিন্তা। আপনি যখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন তখন দাম বাড়লো না কমলো আপনার দেখা যায় না, আপনি দেখবেন ওই কোম্পানি গ্রোথ করতেছে কিনা, বাৎসরিক আপনার অ্যাকাউন্টে অটোমেটিক টাকা জমা হবে যেই লাভটা তারা করতেছে। এই জন্য, আর সেটা ভিন্ন জিনিস যখন আপনি আরো নিজে শেয়ার বাজার রিলেটেড অসংখ্য কিছু জানবেন, নিজে নিজে এক্সপার্ট হবেন, আপনার কাছে বিশাল পরিমাণ বিনিয়োগ থাকবে, আপনি ট্রেডিং শুরু করেন। 100 কোটি আছে, আপনার লজ হইলেও কোনো সমস্যা নাই। আর লজও হয় না শেয়ার বাজারে, কি আছে, আমরা শুধু টাকা পয়সাও ধার হয় না, শেয়ার বাজারে টাকা পয়সা, শেয়ার গুলাও ধার দেওয়া যায়। যেমন ধরেন যে আপনার 1 লাখ শেয়ার আছে, তো 1 লাখ শেয়ার আপনাকে ধরেন যে বাৎসরিক 12% লাভে আরেকজন ওই যে ব্রোকারেজ গুলা নিবে, বলবো যে আপনার গুলো আমি নিলাম, আপনার 1 লাখ শেয়ার, তো যে ঠিক আছে আপনি বিক্রি তো করবেন না, করবো না, বাৎসরিক আমি আপনাকে কি করব, 1 লাখের উপর 12% মানে 12,000 টাকা দিব, আপনার শেয়ারটা আমি ধারে বিক্রি করব, ট্রেড করব। এটাকে বলে যে মার্জিন ট্রেডিং। মানে আপনি একটা জিনিস ঋণে নিলেন, আপনার 1 লাখ শেয়ার 1 লাখই থাকবে, যেই কোম্পানির ছিল ওই কোম্পানি থাকবে, ডিভিডেন্ড আপনি পাবেন, ওই শেয়ারটা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন। তো আপনি বলবেন যে ভাই তার লাভটা কি, যে আপনার শেয়ারটা নিল তার লাভটা কি? সে ওই যে জুয়া খেলবে। জুয়া খেলা মানে হচ্ছে, সে যখন দেখবে যে এই শেয়ারটাকে আমি কম দামে নিয়ে আসব, কম দামে নিয়ে আসবো, 100 টাকা শেয়ারটাকে আমি 70 টাকায় নিয়ে আসবো, তখন ওই 70 টাকা দিয়ে আপনাকে কিনে দিবে। সে তো প্রকৃতপক্ষে শেয়ার তো কিনে নাই, আপনার শেয়ারের দাম তো সে দিচ্ছে না, টাকা তো 1 টাকাও দেয় না আপনার কাছ থেকে, শুধু বাৎসরিক টাকা দিবে। বাৎসরিক 1 লাখ টাকা 12,000 টাকা দিবে। এখন এই সে আপনার এই শেয়ার, যে কোম্পানির শেয়ার, সে চিন্তা করলো আমি এটাকে 50% লস করাবো, শেয়ারের দাম নিয়ে আসবো 50 টাকায়। 50 টাকা আনার পর আমি আপনাকে তখন, যদি ধরেন যে আজকে আপনার 1,000 শেয়ার আছে 1 লাখ টাকার, এখন যখন এটার দাম কমে যাবে, তখন আমার এই 1 লাখ শেয়ার কিনতে টাকা লাগবে মাত্র 50,000। আর আপনারা আমি দিলাম 12%, 12,000, 62,000 টাকা খরচ, তাহলে আমার লাভটা হচ্ছে আরো কত, 38,000 টাকা। তো এটা হচ্ছে বড় লেভেলে যারা করে এদের কাজ। এটা ছাড়া আরো নানা প্রকার ট্রেডিং পাবেন, ফিউচার ট্রেডিং, মানে আপনি বাজি ধরতেছেন যে আগামী 1 বছরে যদি, ধরেন যে ইসলামিক ব্যাংকের শেয়ারটা সম্ভবত 42 টাকা চলতেছে, যে আগামী 1 বছরে তারা 50 টাকায় যাবে, আমি ক্রয় করে নিলাম। এখন এই যদি 50 টাকা যায় আপনার লাভ, যদি 50 টাকা যদি না যায় তাহলে নিচে যেটা আছে এটা আপনার লস, তাকে দিতে হবে। তো এই হচ্ছে নর্মালি নিয়ম। তো আশা করি প্রতিটা সেক্টর যদি আপনার জানা থাকে আপনি কিছু হইলেও উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের যা প্রশ্ন আছে